নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তো উঠছিল, কিন্তু এবার বিপক্ষ দলগুলো এমন একটা প্রেক্ষিত তৈরি করেছে যে তার পদটা থেকে তাকে সরে যেতে হতে পারে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে আপডেট উঠে আসছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শুধুমাত্র সুর চড়িয়ে, শুধুমাত্র প্রতিবাদ করে রাস্তায় আর শুধুমাত্র বিপক্ষ দলগুলো নামবে না, তার থেকেও বড় কিছু তীব্রতর আন্দোলন, এবং আন্দোলনটা একদম হবে সংসদের অভ্যন্তরে শীতকালীন অধিবেশনে। তেমন খবর এই মুহূর্তে উঠে আসছে যে জ্ঞানেশ কুমার তাকে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব আনবে বিপক্ষ দলগুলো। গুরুত্বপূর্ণ এই আপডেট এই মুহূর্তে উঠে আসছে, এবং দিল্লিতে এই ঘটনা যদি ঘটে সেটা স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার হবে, যেখানে ইলেকশন কমিশনার তাকে ইমপিচমেন্ট করার জন্য সমস্ত বিপক্ষ দলগুলো একত্রিত হচ্ছে। সেই সমস্ত কিছু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, ভোট চুরি প্রসঙ্গ, সেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, দিল্লির ক্ষেত্রে, এবং রিসেন্টলি ঘটে যাওয়া বিহারের ক্ষেত্রে এমন ভাবে মানুষের মনে একটা ছাপ ফেলেছে। সেখান থেকে বিপক্ষ দলগুলোর যেটা কাজ, বিরোধিতা করা, একদম সরাসরি যে কোনো কেন্দ্রীয় সরকারি সংস্থা তার বিরোধিতা করার ক্ষেত্রে বিপক্ষ দল এই মুহূর্তে রীতিমতন জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার, যে ইলেকশন কমিশনারের পদে একসময় ছিলেন টিএন সেশন, ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, যাকে দেখে রীতিমতন ইলেকশন কমিশনের উপর শ্রদ্ধা দেশের মানুষের তৈরি হয়েছিল। যে ইলেকশন কমিশনের প্রথম যে ইলেকশন কমিশনার ছিলেন তিনি একজন বাঙালি ছিলেন, সুকুমার সেন তার নাম ছিল, এবং সেই ইলেকশন কমিশনারের পদ থেকে কি জ্ঞানেশ কুমারকে সরে যেতে হবে, অন্তত তাকে সরানোর জন্য বিরোধীরা এক কাটতে হবে লোকসভায়, তাহলে অবশ্যই এই মুহূর্তে একটা নজির সৃষ্টি হবে, সারা পৃথিবীতে সেটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হবে। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে গৃহীত হয়, এবং সেখানে ইলেকশনের ভিত্তিতেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং সেই ইলেকশন যে সংস্থা পরিচালনা করছে, সেই সংস্থার মাথায় যিনি বসে আছেন তাকে সরাতে হচ্ছে। এইরকম ইরেগুলারিটিস চলছে। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সামনে পুরোটা রাখবো, বিস্তারিত কে কি বলছেন এই সম্বন্ধে সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে বিভিন্ন সময় ইলেকশন কমিশন যে কোথাও গিয়ে ভোটে কারচুপি করছে, সেইটাকে দেখে কিন্তু বিভিন্ন সময় বিরোধীরা প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, এবং গত 1-1.5 বছরে শুধুমাত্র জ্ঞানেশ কুমারের সময় নয়, এর আগে ছিলেন রাজীব কুমার ইলেকশন কমিশনার, তখন থেকেই কিন্তু এই নিয়ে একটা চর্চা শুরু হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আসেন জ্ঞানেশ কুমার, এবং জ্ঞানেশ কুমারের সময় সেই চর্চাটা কয়েক গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ রাজীব কুমারের সময় যদি হয়ে থাকে মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোট, যেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল, জ্ঞানেশ কুমারের সময় হয়েছে দিল্লি এবং বিহারের ভোট, এবং সেটা নিয়ে রীতিমতন কিন্তু এই মুহূর্তে কারচুপির অভিযোগ উঠছে। এবং কারচুপির অভিযোগগুলো কিভাবে রাহুল গান্ধী এক্সপোজ করেছেন সেটা প্রতি মুহূর্তে আপনাদের সামনে আমরা রেখেছি, এবং তিনটে যে প্রেস কনফারেন্স করেছে, তিনটে প্রেস কনফারেন্সে রাশি রাশি এরকম অভিযোগ রাহুল গান্ধী এনে দিয়েছেন যে ইলেকশন কমিশন তারা কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলছে, এবং সেটা ভারতীয় জনতা পার্টি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যা খবর উঠে আসছে, ইতিমধ্যে কংগ্রেস আপনাদেরকে জানিয়েছি যে একটা রাজ্যের থেকে তাদের প্রতিনিধি নিয়ে এসে, মূলত 12টা রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে, সেই 12টা রাজ্যের কংগ্রেসের প্রতিনিধি, সেখানে শুভঙ্কর সরকার থেকে অধীর চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন, দীপা দাস মুন্সিরাও গিয়েছিলেন, এবং সেইখানে সেই মিটিং এর থেকে উঠে এসেছে যে শীতকালীন যে অধিবেশন শুরু হতে চলেছে আগামী 1 ডিসেম্বর থেকে, সেই শীতকালীন অধিবেশনের তীব্রতর হবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে তাদের প্রতিবাদ, এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোট তাদেরকে সামগ্রিকভাবে একতাবদ্ধ হতে বলছে। এবং সেখান থেকে আপনাদেরকে আরো খবর জানিয়েছি যে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেরালা তারা প্রত্যেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই এসআইআরটা যে হঠাৎ করে চটজলদি করানোর একটা প্রেক্ষিত তৈরি করেছে ইলেকশন কমিশন, সেটাকে নিয়ে। এবং এই মুহূর্তে যা খবর উঠে আসছে, কুমার বিক্রম সিং, তিনি TV9 এর সিনিয়র জার্নালিস্ট, তিনি ইন্ডিয়া জোট কভার করেন, এবং মূলত কংগ্রেস পার্টির যে সমস্ত এজেন্ডা সেগুলোকে তিনি কভার করেন, এবং যে কোনো জার্নালিস্ট যারা ফিল্ডে কাজ করেন, যে কোনো পার্টির ভেতর থেকে খবর আনার চেষ্টা করেন, এবং তিনি তার মাধ্যমে একটি খবর দিয়েছেন তার সোশ্যাল হ্যান্ডেলে। তিনি বলছেন যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শীতকালীন অধিবেশনে সম্পূর্ণ তার যে ইমপিচমেন্ট প্রস্তাব সেটা আনা হবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এটা, যে একটা ইলেকশন কমিশন, তার মাথায় যিনি বসে আছেন ইলেকশন কমিশনার, অর্থাৎ তিনি দেশের একটা সংস্থা সম্পূর্ণ কন্ট্রোল করছেন, তিনি এটাই ধরে নেওয়া যায় তার পদ অনুযায়ী, এবং তাকে ইমপিচ করার জন্য ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, সেটাকে যে সংস্থা পরিচালন করার কথা সেই সংস্থা পরিচালন করতে পারছে না বলে
তাকে ইমপিচ করার জন্য, তাকে ইমপিচমেন্ট করার জন্য, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। এবার সেই প্রস্তাব গৃহীত হবে কি গৃহীত হবে না, পরবর্তীতে কি কি স্টেপ পরিবর্তিত হবে সেইগুলো নিয়ে আমরা চর্চা করছি। কিন্তু এটাই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একটা আপডেট যে ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায়। এবার আপনাদের বলি যে ইলেকশন কমিশনারকে যে ইমপিচমেন্ট প্রস্তাবটা আনা হবে তার ফলে প্রাথমিকভাবেই কংগ্রেস এবং বিরোধীরা সবাই মিলে এককাট্টা হবে এবং 249 জন এমপি ইন্ডিয়া ব্লকের তরফ থেকে সম্পূর্ণ ইমপিচমেন্ট প্রস্তাবটা আনলো। এবার তৎকালীন মুহূর্তে একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি যদি ইমপিচমেন্ট প্রস্তাবটাকে সমর্থন করে তাহলে অবশ্যই তাদের বেশ খানিকটা ভাবমূর্তি হয়তো স্বচ্ছ হবে। কিন্তু যে জ্ঞানেশ কুমারের উপর ভরসা করে বিভিন্ন রাজ্যে ভোটে জয়টা তারা পাচ্ছে বলে অভিযোগ করে বিরোধীরা, সেই জায়গাটাকে একটু ধাক্কা খাবে না? এবং এই জায়গায় কোনো মতেই কিন্তু সরকার কখনো জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাবটা সরাসরি যে একদম সমর্থন করবে সেটা ধরে নেওয়ার কোনো জায়গায় নেই। এবং অবশ্যই সরকারের একজন মানুষ এবং সরকারি একজন মানুষ, সেটা তার বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট প্রস্তাব তারা সমর্থন করে সেটা সরকারের ছিচিৎকার হবে সারা পৃথিবীতে, সেটা তারা কখনো করবে না। এবার যদি না করে তাহলে প্রেক্ষিতটা কি তৈরি হবে? কংগ্রেস সঙ্গে সঙ্গে একদম সরাসরি প্রেসের কাছে, সাধারণ মানুষের কাছে বলতে পারবে যে দেখুন, আমরা তো একজন রীতিমতন দুর্নীতি পরায়ণ জ্ঞানেশ কুমার, তাকে সরাতে চেয়েছিলাম, সরানোর জন্য প্রস্তাব এনেছিলাম, কিন্তু এই সরকার হঠাৎ করে কেন জ্ঞানেশ কুমারের সপক্ষে কথা বলছে? তার মানে কি সরকারের সঙ্গে কোনো না কোনো সম্পর্কে যুক্ত রয়েছেন জ্ঞানেশ কুমার? এই কথাটা কোথাও গিয়ে কিন্তু বিজেপির এগেনস্টে বিরোধীরা এই মুহূর্তে কাজে লাগাবে এবং সেই প্রেক্ষিতটা বিজেপির উপর একটা চাপ সৃষ্টি করা যে তারা দুর্নীতি পরায়ণ একজন ইলেকশন কমিশনার, তাকে প্রশ্রয় দিচ্ছে এবং তার সাহায্য নিয়ে বিভিন্ন রাজ্যে ভোট চুরি করে বেড়াচ্ছে। এই জায়গাটা তারা এস্টাবলিশ করতে পারবে, বিরোধীরা এই জায়গাটা এস্টাবলিশ করতে পারবে এবং সেটাই তাদের হয়তো এই মুহূর্তে লক্ষ্য, তেমনই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। এবার আপনাদেরকে বলি যে এই যে সম্পূর্ণ অপসারণের যে পদ্ধতিটা, সেটা কিন্তু খুব সহজ নয়। সেটা সুপ্রিম কোর্টের যে কোনো জাস্টিস তাকে তার পদ থেকে সরানোর মতোই কঠিন একটা বিষয়। এবং 2023 সালের ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদী সরকার যে বিলটা আনিয়েছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটা এফআইআর পর্যন্ত করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে তাকে ইমপিচমেন্ট করার যে প্রস্তাবটা, সেটা তো আরো পাশ করানো কঠিন। প্রস্তাবটা কিভাবে একদম সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে জানাই। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবটা আনা হবে প্রাথমিকভাবে লোকসভায় যদি 2/3 মানুষ তাতে ভোট দেন, অর্থাৎ 543 জন মানুষের মধ্যে 2/3 মানুষ যদি তাতে ভোট দেন, তাহলে সেই প্রস্তাবটা যাবে রাজ্যসভা এবং রাজ্যসভাতেও যদি 2/3 মানুষ ভোট দেন, তারপরে সেই প্রস্তাবটা যাবে রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি তারপর যদি সম্পূর্ণ বিষয়টাতে অনুমতি দেয় তাহলেই একমাত্র ইমপিচমেন্ট হতে পারে, হুইচ ইজ নেক্সট টু ইম্পসিবল। কিন্তু এই ইম্পসিবল কাজটাকে নিয়ে কেন এত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আলোচনা? তার কারণটা হচ্ছে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হচ্ছে ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে ভোট চুরি কিংবা ভোটে কারচুপি করার জন্য। কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে তিনি ভোটে কারচুপি করছেন কিংবা সামগ্রিকভাবে ভোটটা যেভাবে পরিচালনা হওয়ার কথা সেই পরিচালনাটাই তিনি করতে পারছেন না। না হলে হরিয়ানাতে কিভাবে একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি চলে আসে, রাজস্থানের ক্ষেত্রে কিভাবে একজন প্রথম ভোটার তার একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন, 7টা ভোটার কার্ড বাড়িতে চলে আসে, এই প্রশ্নগুলো উঠছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে 4টে রাজ্যে পরপর ভোট হয়ে গিয়েছে এবং গত বছরের যে লোকসভা ভোট প্রত্যেকটা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা মহারাষ্ট্র, হরিয়ানা এবং তার সঙ্গে দিল্লি এবং বিহার, প্রত্যেকটা রাজ্যেই কিন্তু ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড ইলেকশন কমিশন ইস্যু করেছে, সেই জায়গাটা কোথাও গিয়ে বারবার প্রমাণিত হচ্ছে। এবং এইগুলো সামনে রেখে যখন একদম এসআইআর এর প্রতিবাদ হবে এবং জ্ঞানেশ কুমারের যদি ইমপিচমেন্ট প্রস্তাব সত্যি সত্যি নিয়ে আসা হয়, তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হবে ভারতীয় জনতা পার্টির জন্য। গতবার বাদল অধিবেশনের সময় আমরা এরকম একটা প্রস্তাব শুনতে পেয়েছিলাম, কিন্তু তখন সম্পূর্ণ মাহলটাই বদলে গিয়েছিল হঠাৎ করে জগদীপ ধনখড় তার ইস্তফা পত্র চলে আসাতে। আপনাদের মনে থাকবে একদম হঠাৎ করে 22শে জুলাই সকালবেলা জগদীপ ধনখড় ইস্তফা দিয়ে দিলেন এবং সেটা নিয়ে একদম সারা দেশে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা শুনতে পেয়েছিলাম এবং প্রতি মুহূর্তে এইটাই একটা প্রশ্ন উঠেছিল যে একজন সিটিং ভাইস প্রেসিডেন্ট দেশ থেকে কেন ইস্তফা দিল, তাহলে সরকার কিভাবে চলছে, প্রশ্নগুলো যেমন উঠেছিল। এবার যদি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়, সামগ্রিক বিরোধীরা যদি ইমপিচমেন্ট প্রস্তাব আনে, তাহলে কিন্তু অবশ্যই আর যাই হোক না হোক ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা পরিচালিত সরকার
সেটা একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়বে সারা দেশে, শুধু নয় সারা পৃথিবীর কাছে। কারণ সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র এবং ইলেকশন কমিশনার তার একটা অন্য পজিশন ছিল। যে সমস্ত দেশ পরবর্তীতে নতুন ভাবে স্বাধীন হয়েছে, কয়েক বছর আগে পর্যন্ত ভারতবর্ষের ইলেকশন কমিশনার তাদেরকে গিয়ে ট্রেনিং দিতেন যে কিভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়, ভোট কিভাবে করাতে হয়। এই ধরনের ঘটনা ঘটেছে। টিএন সেশন তিনি বারংবার যে কথাটা বলেছিলেন যে ইলেকশন কমিশনার, সে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, সে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট নয়, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের সে ইলেকশন কমিশনার নয়, সে ভারতবর্ষের ইলেকশন কমিশনার। সেই কথাটা বারংবার কোথাও হয়তো আজকে গিয়ে মনে পড়ছে। টিএন সেশনের কথাটা, সুকুমার দাস, সুকুমার সেন, তাদের কথাগুলো এই মুহূর্তে বোধহয় আরো আরেকবার ঝালিয়ে নেওয়া দরকার। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।